আজ আমাদের আলোচনার বিষয় মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে পদকর্তা চণ্ডীদাসের অবদান ও তার সাহিত্যিক কৃতিত্ব। বৈষ্ণব পদাবলী সাহিত্যধারার সঙ্গে চণ্ডীদাসের নাম এমন গভীরভাবে জড়িত যে চণ্ডীদাসের পদাবলী সাহিত্য সম্পর্কে পড়াশোনা করলেই বৈষ্ণব পদাবলীর মূল ধরন, গড়ন এবং তার বিকাশ সম্পর্কে অনেকটা জ্ঞান এবং ধারণা স্বচ্ছ ও স্পষ্টভাবে লাভ করা সম্ভব। আপামর সাহিত্যপ্রিয় বাঙালি পদসাহিত্য সম্পর্কে যে মূল ধারণাটি পোষণ করেন সাধারণভাবে, সেই ধারণাটির আদর্শই হচ্ছেন চণ্ডীদাস। অর্থাৎ চণ্ডীদাসের সাহিত্য পড়েই বা চণ্ডীদাসের সাহিত্যের বৈশিষ্ট্যগুলিকেই বাঙালি সাধারণভাবে বৈষ্ণব পদসাহিত্যের বৈশিষ্ট্য বলে গ্রহণ এবং প্রশংসা করে থাকে। অন্যদিকে চণ্ডীদাসের জনপ্রিয়তা তার অস্তিত্বকে সাহিত্যের ইতিহাসের একটা দীর্ঘ সময় জুড়ে সজীব এবং স্বতন্ত্র করে রেখেছিল। ফলে চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী এই দুই ধারার বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গেই চণ্ডীদাসের নাম এবং তার কার্যপ্রণালী সম্পূর্ণ গভীরভাবে নিয়োজিত এবং সংযুক্ত। পদাবলী সাহিত্যের ধারায় তিনি স্বমহিমায় অবস্থান করেছেন। কাজেই বাঙালি রসিক মন পদাবলী বলতে কি বোঝে, পদাবলীর কাছে কি চায়, শুধু তাই নয়, সার্বিকভাবে কবিতার কাছে কি চায় সেটা বুঝতে গেলে চণ্ডীদাসের কাব্যজগৎ আমাদের অবশ্য পাঠ্য এবং অবশ্য অনুসরণীয়। আমাদের আজকের আলোচ্য মূলত তিনটি বিষয়কে নিয়ে। প্রথমত ঐতিহাসিক ব্যক্তিত্ব পদকর্তা চণ্ডীদাস, দ্বিতীয়ত তার সাহিত্যের বিষয়বস্তু এবং শেষত তার রচনারীতি ও শিল্প বৈশিষ্ট্য। মধ্যযুগের বাংলায় কবির সংখ্যা নেহাত কম নয়। তাদের রচনাসমূহ ইতিহাসের দীর্ঘ পথ বেয়ে আজকের পাঠকের কাছে সহজলভ্য করা গেছে ঠিকই, কিন্তু এই যুগের কবিদের ব্যক্তিজীবন সম্পর্কে খুব সামান্যই আমরা জানতে পেরেছি, খুব সামান্য তথ্যই সংগ্রহ করা সম্ভব হয়েছে। চণ্ডীদাসের জীবন সম্পর্কেও এই কথা সমানভাবে প্রযোজ্য। এই কবির ব্যক্তিগত জীবন নিয়ে যেসব কাহিনী প্রচলিত আছে, বিশেষত রামী নামের এক রজকিনী বা ধোপা বউয়ের সঙ্গে কবির সমাজ নিষিদ্ধ সম্পর্ক নিয়ে যেসব কাহিনী, গাল গল্প প্রচলিত রয়েছে, সেগুলি সবই কিংবদন্তি, অর্থাৎ লোকমুখে প্রচলিত দীর্ঘকালের লোককথা। কখনো কখনো বা তার মধ্যে লেগেছে রূপকথা এবং অতিলৌকিক কাহিনীর স্পর্শ। অর্থাৎ এসব গাল গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। সাহিত্যিক উপাদানের উপর ভিত্তি করে ব্যক্তি কবি চণ্ডীদাসের সন্ধান করতে গিয়ে ঐতিহাসিকদের মধ্যে তৈরি হয়েছে নানা স্তরের মতপার্থক্য। মূল সমস্যা হলো চণ্ডীদাস কজন? তিনি একজন, নাকি এই নামের আড়ালে বহু কবি আত্মগোপন করে আছেন? চণ্ডীদাসকে নিয়ে বাংলা সাহিত্যের ঐতিহাসিকদের মধ্যেকার এই সমস্যাই চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত। সাহিত্যের ঐতিহাসিকদের মধ্যে এই জাতীয় সংশয়ের বেশ কিছু কারণ 19 শতক থেকে, যখন থেকে বাঙালি সচেতনভাবে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করতে শুরু করেছে, বাংলা সাহিত্যের ওই ইতিহাস সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে শুরু করেছে, সে সময় থেকে দেখা যেতে শুরু করে। চণ্ডীদাস সমস্যার মূলে ছিল দু রকমের পর্যবেক্ষণ। প্রথমত, 19 শতকের শেষ দিক থেকে চণ্ডীদাস নামের লেখকের একের পর এক পুঁথি আবিষ্কার হতে শুরু করে। পুঁথিগুলিতে যেসব পালা ও পদাবলী সংকলিত হয়েছিল, সেগুলি রচনা রীতিত ও ভাবের দিক থেকে সাদৃশ্যপূর্ণ ছিল না। অর্থাৎ একটা পুঁথিতে যে সমস্ত লেখালেখি সংগ্রথিত ছিল, সেই লেখাগুলির মধ্যেও অনেক সময় সাদৃশ্য ছিল না। কখনো কখনো চণ্ডীদাস নামাঙ্কিত দুটি পুঁথির মধ্যে ভাবনায় এবং ভাবের প্রকাশের ভঙ্গিতে একটুও মিল ছিল না। দ্বিতীয়ত, সমালোচকদের মধ্যে প্রাথমিকভাবে চণ্ডীদাস নামে একজন কবির ধারণা ক্রমশ অকার্যকর বলে প্রতিপন্ন হতে থাকে। রচনায় রচনায় লিখন রীতি ও রুচির পার্থক্য এত বেশি ও বৈচিত্র্য এত গভীর যে চণ্ডীদাস একজন হতে পারে না, এই প্রত্যয় ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে থাকে বাঙালি সমালোচকদের এবং বাঙালি গবেষকদের মধ্যে। এই সমস্যার গভীরে পৌঁছানোর জন্য বাংলা সাহিত্যে বহু চণ্ডীদাসের জন্মকথা একটু ঐতিহাসিক তথ্যের আলোয় আমরা বুঝে নিতে পারি। 1858 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত বিবিধার্থ সংগ্রহ পত্রিকা আধুনিক বাঙালি পাঠককে
পরিচিত করান চণ্ডীদাসের কবি প্রতিভার সঙ্গে। তার মানে এই নয় যে এর আগে চণ্ডীদাসের পদাবলী এবং তার পদাবলী সঙ্গীত কীর্তন এগুলি বাঙালির কাছে উপভোগ্য ছিল না, কিন্তু তাকে একজন কবি হিসেবে তার জীবনের আদল এবং তার সাহিত্যের সংগ্রথিত প্রচেষ্টা হিসেবে একসঙ্গে পরিবেশনার কাজটা করেছিল বিবিধার্থ সংগ্রহ। এই 1858 থেকে 1896 খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য বইয়ের প্রকাশ পর্যন্ত চণ্ডীদাস যে একজনই মরমী পদাবলিকার, সেই নিয়ে পাঠক সমালোচক মহলে বিশেষ কোনো মতদ্বৈত ছিল না। তারা মনে করছিলেন চণ্ডীদাস নামের পেছনে কজন কবি আছে বা কজন মানুষ নিহিত আছে সেটা ভাবনার কোনো বিশেষ প্রয়োজন নেই, বা এমনও হয়েছে যে এই একই নামের আড়ালে যে বহু কবির কলম মিশে আছে সেটা অনেক সময় সে সময়কার পাঠক বা সমালোচকদের চোখেই ধরা পড়েনি। কিন্তু সাহিত্য পরিষদ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে একদল পুঁথি সংগ্রাহক যারা সাহিত্য পরিষদ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, তারা কেউ কেউ চণ্ডীদাসের ভণিতাযুক্ত পদগুলির প্রামাণিকতা নিয়ে অস্বস্তি প্রকাশ করতে শুরু করেন। তাদের অভিজ্ঞ নজরে ধরা পড়েছিল একটা সমস্যা। চণ্ডীদাসের ভণিতা বিশিষ্ট পদগুলির মধ্যে স্টাইল ও জীবন দৃষ্টির দিক থেকে অনেক সময় কোনো মিল নেই। যেহেতু তারা সংগ্রাহক ছিলেন, তারা পরিবেশক ছিলেন না বা অনেক সময় বিশ্লেষক ছিলেন না, ফলে তাদের এই সংশয়, তাদের এই সংকট খুব বেশি গবেষকদের আলোচনার পরিধির মধ্যে তখনও আসেনি। সমস্যাটা শুরু হলো 19 শতকের একেবারে শেষ পর্ব থেকে 20 শতকের প্রথম দশকে গিয়ে। 1305 সন থেকে 1323 পর্যন্ত চণ্ডীদাস ভণিতাযুক্ত বিচিত্র পদাবলী তথা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার হয়। 1333-34 বঙ্গাব্দে মনীন্দ্রমোহন বসু কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথিশালা থেকে আবিষ্কার করেন দীন চণ্ডীদাসের পদাবলী নামে এক বিস্তৃত দীর্ঘ পুঁথি। নাম একই হলেও রচনার বিষয় ও ভাবরুচির মধ্যে বিস্তর পার্থক্য এবার আর অস্পষ্ট থাকে না। এতদিন যা অনেকটা সংগ্রাহকদের অনুমান হিসেবে কাজ করছিল কিংবা গবেষকদের মনে সংশয়ের বীজ হিসেবে উপ্ত হয়েছিল, এবার সেটা প্রতিষ্ঠিত ঐতিহাসিক তথ্য হিসেবে আবির্ভূত হতে শুরু করে। চণ্ডীদাস নামের আড়ালে কত রকম বিষয় ও প্রবণতা স্থান পাচ্ছে তা নিয়ে একটা সুস্পষ্ট হিসেব আমরা এই পর্বে এসে করে নিতে পারি, চণ্ডীদাসকে বুঝবার জন্য, তার সাহিত্য কৃতিকে একটা পর্যায়ে বিভাজিত করবার জন্য। বিশেষজ্ঞরা চণ্ডীদাস নামের সঙ্গে যুক্ত মূলত 4টি রচনাধারা চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন। প্রথম ধারাটি হলো প্রাক চৈতন্য যুগের বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। দ্বিতীয় ধারায় আমরা পাই পদাবলীর চণ্ডীদাসের পদসমূহ। তৃতীয় ধারায় চৈতন্য পরবর্তী যুগের দীন চণ্ডীদাসের পালা গান, এবং চতুর্থ ধারায় রয়েছেন সহজিয়া চণ্ডীদাসের সাধন বিষয়ক পদাবলী। বরু চণ্ডীদাস সহ পরবর্তী সকল চণ্ডীদাসই পালার অংশ হিসেবে বা বিচ্ছিন্ন পদ হিসেবে কবিতা রচনা করে পদাবলী সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। কিন্তু এই 4 জন চণ্ডীদাসের মধ্যে বিশেষ করে সহজিয়া চণ্ডীদাসকে আমরা একদম পৃথক করে দিতে পারি, কেননা তার পদের মধ্যে নিহিত আছে সহজ সাধনার ধারার বিভিন্ন উপকরণ এবং সেই বিশ্বাসের নানা বীজ এবং তার প্রকাশ। ফলে সহজিয়া চণ্ডীদাস স্বাভাবিকভাবেই বৈষ্ণব পদসাহিত্যের আলোচনার থেকে একটু দূরে থাকলেও আমাদের আলোচনার ব্যাস কম হয় না। কিন্তু বৈষ্ণব পদাবলীর ইতিহাসে বাংলায় রচিত পদাবলীর কোনো আদর্শ আদল যদি কিছু থেকে থাকে, তা হলো পদাবলীর চণ্ডীদাসের, অর্থাৎ যাকে আমরা দ্বিতীয় স্তরের চণ্ডীদাস বলেছি, সেই চণ্ডীদাসের মধুর কোমলকান্ত নিবেদনমূলক প্রেমবিরহের কবিতা। ইনি বৈষ্ণব পীড়িতি ভাবনার প্রচারক ও কবিতা রচনায় অদ্বিতীয় কুশলতার অধিকারী। ইনি আমাদের আজকের আলোচনার বিষয়। পদাবলীর চণ্ডীদাস বৈষ্ণব পদাবলীকে বাংলা ভাষার সরলতা ও আবেগপ্রবণতার সঙ্গে যুক্ত করেছিলেন। প্রাক চৈতন্য বিদ্যাপতির কলমে ব্রজবুলি বৈষ্ণব সাহিত্যের সার্বভৌম ভাষাভঙ্গির স্বীকৃত রূপ হয়ে দাঁড়ায়। অর্থাৎ ভারতবর্ষের যে প্রদেশে বসেই যারাই বৈষ্ণব পদসাহিত্য রচনা করে থাকুন না কেন, তারা সকলেই ভাষার মাধ্যম হিসেবে ব্রজবুলিকে গ্রহণ করে, এবং ব্রজবুলির সাহিত্যিক প্রতাপ এতই গভীর ছিল যে চৈতন্য পরবর্তী গোবিন্দ দাস প্রমুখ প্রতিভাশালীদের রচনাতেও ব্রজবুলির আমরা একচ্ছত্ব উপস্থিতি লক্ষ্য করতে পারি। অন্যদিকে চণ্ডীদাসের কাব্যভাষা বিশুদ্ধ বাংলা। বাংলা ভাষার কবিতার শক্তির প্রথম সঠিক স্ফুরণ হয় চণ্ডীদাসের পদাবলীতে।
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম পর্বের অনুবাদক কবি কৃত্তিবাস ও মালাধরের কৃতিত্ব স্বীকার করেও একথা বলতেই হয় যে চণ্ডীদাসই প্রথম বাংলার কবি এবং বাঙালি গীতি কবি। তার ভাষার এবং তার প্রকাশের মধ্যে বাঙালিয়ানার জোর এতটাই তীব্র। আধুনিক অর্থে যাকে কবিতা বলা হয় তার প্রথম প্রত্যক্ষ আস্বাদ বাঙালি পাঠকের কাছে পৌঁছে দিয়েছিলেন আমাদের আজকের আলোচ্য কবি চণ্ডীদাস। প্রথাবদ্ধ ভাগবতী ও রাধাকৃষ্ণ কথাই তার উপজীব্য, কিন্তু সেই আখ্যানের মধ্যে মানবিক আবেগকে তিনি যেভাবে প্রত্যক্ষ করে তুলেছেন সরল রিলিকের উচ্চারণে, তাতে কোনো কৃত্রিমতা নেই, সাধনা ও অনুশাসনের কোনো ভার নেই তার লেখা এই পদাবলীর ওপর। রাধাকৃষ্ণ প্রেম কথাকে চণ্ডীদাস করে তুলেছেন তাঁরই কথা, পাঠকের কথাও। বড়ু চণ্ডীদাসের বিষয় ছিল খণ্ডে বিভাজিত পূর্ণাঙ্গ রাধাকৃষ্ণ প্রেমলীলা, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা রাধাকৃষ্ণ প্রেমের বিকাশ থেকে তার পরিণতি পর্যন্ত, যদিও কাব্যটি খণ্ডিত তবুও তার পরিণতি পর্যন্ত আমরা রাধাকৃষ্ণ প্রেম কথার একটা ধারাবাহিক আখ্যান উন্মোচন লক্ষ্য করতে পারি। চৈতন্য পরবর্তী দীনচণ্ডীদাসও জনচিত্তলোভন পালায় বিভাজিত করে রাধাকৃষ্ণ কাহিনীকেই নাট্যের ধাঁচায় পরিবেশন করেছিলেন। অর্থাৎ দীনচণ্ডীদাসের যে বিস্তৃত পদাবলী এবং বিস্তৃত পুঁথি মনীন্দ্রমোহন বসু আবিষ্কার করেন তার সমস্তটা জুড়েই ছিল রাধাকৃষ্ণ লীলার বিভিন্ন পালা বিভাজিত কাহিনী, এবং সেই পালা বিভাজিত কাহিনীকেই দীনচণ্ডীদাস নাট্যের আঁচ দিয়ে পরিবেশন করেছিলেন। বাংলা সাহিত্যের ঐতিহাসিকগণ কর্তৃক যিনি পদাবলীর চণ্ডীদাস রূপে খ্যাপিত হয়েছেন, তার রচনা মূলত রাধাকৃষ্ণ প্রেমকথার নানা পর্যায় নিয়ে লেখা ভণিতা বিশিষ্ট পদ বা কবিতা। একথা মনে করবার কোনো কারণ নেই যে যাকে আমরা পদাবলীর চণ্ডীদাস রূপে চিনছি বা জানতে শুরু করছি তিনি কখনো পালাবদ্ধভাবে রাধাকৃষ্ণ প্রণয় কাহিনী রচনা করেননি। অন্ততপক্ষে তার আবিষ্কৃত পদগুলির মধ্যে পালার সেই আমেজটা থাকতে পারে, কিন্তু পদগুলি মূলত বিচ্ছিন্ন কবিতা হিসেবেই সুখপাঠ্য। পদাবলী রচয়িতা চণ্ডীদাস দুঃখের কবি। ব্যথা, অপূর্ণতা, পূর্ণত্বের জন্য নিবিড় প্রার্থনা চণ্ডীদাসের পদাবলীতে সর্বত্র পাওয়া যায়। প্রেমজীবনে বিচ্ছেদ বা অপ্রাপ্তি থেকে জাত দুঃখ, যাকে চৈতন্যোত্তর বৈষ্ণব শাস্ত্রে বিপ্রলম্ভ শৃঙ্গার বলে, চণ্ডীদাসের কবিতার মূল সুর সেইটি। পূর্বরাগ, মান, অভিসার, প্রেম বৈচিত্র্য, আক্ষেপানুরাগ থেকে ভাবোল্লাস হয়ে নিবেদন পর্যন্ত চণ্ডীদাসের রাধার অনুভূতিময় আত্মপ্রকাশে বাজতে থাকে ব্যথার রাগিনী। প্রাপ্তি কয়েক মুহূর্তের স্বপ্ন আর অপ্রাপ্তি চিরকালের, এই প্রত্যয়, এই বিশ্বাস চণ্ডীদাসের পদাবলীর ছত্রে ছত্রে নিহিত হয়ে আছে, যা চণ্ডীদাসের সিগনেচার বা চণ্ডীদাসের বিশিষ্ট অভিজ্ঞান পদাবলী সাহিত্যের ধারায়। তার পদাবলীর দুঃখ বেদনা রাজপ্রাসাদের ভোগক্লান্তির পরিণাম নয়, যেমনটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি বিদ্যাপতির পদে। কখনো কখনো তার স্পর্শ আমরা দেখতে পেয়েছি জয়দেবের গীতগোবিন্দম কাব্যেরও অংশে, কিন্তু পদাবলীর চণ্ডীদাসের যে দুঃখ বেদনা তার সঙ্গে ভোগক্লান্তির সেরকম কোনো সম্পর্ক নেই। এর মধ্যে রয়েছে নিজেকে সমর্পণ করে দেওয়ার গভীর প্রেরণা। এই দৃষ্টিকোণ চণ্ডীদাসের কবিতার দর্শনকে গভীর ও রুচিকে সমুন্নত করে তুলেছিল। বড়ু চণ্ডীদাসের কাব্যের রুচির দিকটি ছিল গ্রাম্য, অর্থাৎ সেখানে অশালীনতা ছিল, আবেগকে খুব ক্রূঢ় এবং আমাদের সমাজের আকারা মৌখিক ভাষায় প্রকাশ করার এক রকমের আদিমতা ছিল। বিপরীত দিকে পদাবলীর চণ্ডীদাসের কাব্যের বিষয় ও পরিবেশনা দুটোই অমলিন পল্লী বাংলার স্পর্শে নিষ্কলুষ। মনের পরিশীলনের ছাপ এসব পদে সুস্পষ্ট। পল্লী এবং পল্লী সংশ্লিষ্ট সাহিত্য বললেই আজকেও পাঠকের মনে যে অমলিন পবিত্রতার কথা বোঝায়, তার প্রথম আদর্শ, তার প্রথম ছবি তৈরি করতে পেরেছিলেন বাংলা সাহিত্যের ইতিহাসে কবি পদাবলীর চণ্ডীদাস বা আমাদের পদকর্তা চণ্ডীদাস। চণ্ডীদাসের কবিতায় ছড়িয়ে রয়েছে গ্রামীণ প্রকৃতির রূপ, রং ও রস, ছড়িয়ে রয়েছে গ্রাম বাংলার সহজ প্রগাঢ় শ্যামলিমা। জয়দেব ও বিদ্যাপতির পদাবলীতে বাঙালি পাঠক যা পায়নি, চণ্ডীদাসের পদাবলীতে
সেই পল্লী সমাজের সজাগ উপস্থিতি লক্ষ্য করার মতো। এই সমাজের উপস্থিতি রাধাকৃষ্ণ প্রেম কাহিনীর ধরনের মধ্যে একটা বিরাট বড় পরিবর্তন আনতে শুরু করে। সমাজ বরুচণ্ডীদাসের পদাবলিতেও ছিল, কিন্তু তার প্রভাব মনের স্তর পর্যন্ত প্রবাহিত হয়ে আসেনি। সমাজের কিছুটা আভাস আমরা বিদ্যাপতির পদেও পেয়েছিলাম, কিন্তু তারও প্রভাব নৈতিক ভার নিয়ে রাজসভার কবি বিদ্যাপতিকে গভীরভাবে প্রভাবিত করেননি। সামন্ত সমাজের পটভূমিতে রাধা নাম্নী এক লোকগঞ্জন ভীতা গৃহবধূর গণ্ডিবদ্ধ জীবন ও গণ্ডি ভাঙা কৃষ্ণপ্রেমের ব্যাকুল আর্তীয় যন্ত্রণা চণ্ডীদাসের কবিতাকে বাঙালির আস্বাদ্য করে তুলেছে বিশেষভাবে। চণ্ডীদাস প্রথম এই সমাজের নৈতিক অনুশাসন, প্রথার পীড়ন, একটি নারীর সমাজ নিষিদ্ধ প্রেমের সঙ্গে যে যুক্ত, সেই নারীর অন্তরের বেদনার সঙ্গে যুক্ত করেন। সরল দৃষ্টিভঙ্গি ও সরল পল্লীসুলভ প্রকাশ পদকর্তা চণ্ডীদাসের শক্তির ক্ষেত্র, এবং এই পল্লী প্রকাশের সঙ্গে মিশে গেছে পল্লী বালার বা পল্লীর নারীর মনের সমস্ত সামাজিক যন্ত্রণার নানা ছবি এবং নানা চেহারা, যা ক্রমশ তার পদাবলী পাঠে ধীরে ধীরে উন্মোচিত হবে। নায়ক নায়িকার প্রথম দর্শন থেকে প্রেমাকর্ষণের সূত্রপাত, যাকে বলে পূর্বরাগ, সেই পর্বের পদাবলীতে চণ্ডীদাস বিশেষ শৈল্পিক কৃতিত্ব দেখিয়েছিলেন। চণ্ডীদাসের রাধার পূর্বরাগ অস্থির আত্ম আবিষ্কার ও প্রেমের লালসায় পূর্ণ। অন্যদিকে কৃষ্ণের পূর্বরাগ চণ্ডীদাসের কলমেই সেই পূর্বরাগে প্রকাশ পেয়েছিল অনাবৃত দেহচেতনা। রাধা চরিত্র এবং কৃষ্ণ চরিত্রের এই পার্থক্যের বোধ চণ্ডীদাসের পদাবলীর মধ্যে খুব গভীরভাবে বেজেছে, যা অনেক সময় আমরা বরুচণ্ডীদাসের পদাবলীর মধ্যে পেয়েও সম্পূর্ণভাবে পাই না। রাধার পূর্বরাগের আরতি দেহকে ছাপিয়ে দেহাতীতের প্রতি উন্মুখ হয়েছে পদকর্তা চণ্ডীদাসের পদাবলীতে। সমাজ নিন্দিত নিষিদ্ধ প্রেমের সঞ্চার, নবকিশোরী একটি মেয়ের চিত্তে যে বিকলতা আনতে সক্ষম হয়, যাকে বৈষ্ণব অলঙ্কার শাস্ত্রীরা বৈয়গ্র বলে, সেই বৈকল্যের অনিবার্য প্রকাশ চিহ্ন ধরা পড়েছিল পদকর্তা চণ্ডীদাসের পূর্বরাগের পদে। সই কেবা শুনাইল শ্যামনাম, রাধার কি হইল অন্তরে ব্যথা, কিংবা ঘরের বাহিরে দণ্ডে শতবার ইত্যাদি, যেগুলি বরুচণ্ডীদাসের নয়, যেগুলি সবকটি নিশ্চিতভাবে আমরা পাই পদাবলীর চণ্ডীদাসের কলমে, সেগুলির বহু পঠিত এবং তা এইসব পদাবলীর মধ্যে ধরা পড়েছে কৃষ্ণ লাভের লালসা ও প্রবল দৈহিক প্রেমের স্পর্শ। তেমনি এই কবিতাগুলিতে চণ্ডীদাস প্রচলিত পূর্বরাগের দেহ সর্বস্বতা অতিক্রম করে রাধা প্রেমে আধ্যাত্মিক উচ্চতা যোজনা করেছেন। অর্থাৎ প্রেম যে শুধু দেহ সন্ধান করে না, প্রেমের সন্ধানের বিষয় যে দেহাতীত কোনো কিছু, এই ভাবনা চণ্ডীদাসের পূর্বরাগের পদ থেকেই পাঠকের মনে ক্রমশ দৃঢ়মূল হতে থাকে। পূর্বরাগ থেকেই চণ্ডীদাসের পদাবলীর উচ্চ আধ্যাত্মিক সুর সুনির্দিষ্ট হয়ে গেছে। বৈষ্ণব পদাবলীতে আক্ষেপানুরাগ হলো সেই পর্যায় যেখানে নায়িকা শ্রীরাধা তার কৃষ্ণ প্রেমে আত্মনিবেদিত হওয়া নিয়ে আক্ষেপ করেন। যদিও এই আক্ষেপের মধ্যে থেকে তার অনুরাগের গভীরতা স্পষ্ট হয়, নিষিদ্ধ প্রেমের প্রতি প্রগাঢ় অনুরক্তি ও সমাজ মান্যতার প্রতি সচেতনতা এবং তাকে না মানতে পারবার দ্বিধা এবং আত্মসংঘর্ষ চণ্ডীদাসের আক্ষেপানুরাগের পদাবলী সমগ্র বৈষ্ণব সাহিত্যে অদ্বিতীয়ভাবে প্রকাশ করতে পেরেছে। অর্থাৎ এক গভীর আত্মিক দ্বন্দ্ব, আত্মিক সংকট, যেখানে প্রণয়ে লিপ্ত না হয়ে উপায় নেই, অথচ সেই প্রণয়কে ঘিরে আছে সমাজের কঠোর অনুশাসন। এই দুয়ের টানাপোড়েনে একটি চরিত্র, একটি ইন্ডিভিজুয়ালের অন্তরের বিকাশ কিভাবে ঘটাতে হয়, শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র পদেই, ত্রিপদীতে বিন্যস্ত, পয়ারে বিন্যস্ত পদেই চণ্ডীদাস ঔপন্যাসিকের মতো প্রতিভায় তাকে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। সমাজ ও সতীত্ব বিষয়ে চণ্ডীদাসের ভাবনার দর্পণ এই পর্যায়ের, অর্থাৎ আক্ষেপানুরাগ পর্যায়ের পদাবলী। এই পর্যায়ের কবিতাসমূহে চণ্ডীদাস তার রাধাকে এনে ফেলেছেন বাঙালির চিরাচরিত রক্ষণশীল সমাজের ঘেরাটোপের মধ্যে। ঠিক এইভাবে আগ্রাসী রূপ নিয়ে সমাজ আর কারো পদাবলীতে প্রকাশিত হয়নি, এমনকি আক্ষেপানুরাগের পদাবলীতেও প্রকাশিত হয়নি। চণ্ডীদাস সমাজকে সম্পূর্ণভাবে এনে ফেলেছেন আক্ষেপানুরাগের পদে। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু চণ্ডীদাস রচিত আক্ষেপানুরাগের পদাবলীতে কবির ব্যক্তিজীবনের প্রভাব, সমাজ সচেতনতা, স্বতন্ত্র রসদৃষ্টি ও ধর্মবোধের প্রভাব লক্ষ্য করেছিলেন। সর্বগ্রাসী সমাজ বিগর্হিত প্রেম নিয়ে
ছদ্ম আক্ষেপের যে সুগভীর মর্মদ্রাবী সুর, তার পূর্ণ সাহিত্যিক সম্ভাবনাকে ব্যবহার করেছেন চণ্ডীদাস। যত নিবারিতে চাই নিবারণা যায় রে, আন পথে যাই পদ কানু পথে ধায় রে ইত্যাদি পদে সরল উচ্চারণে আক্ষেপ ও তাকে অতিক্রম করে সানুরাগ সমর্পণ যেভাবে প্রকাশিত হয়েছে বাংলা মধ্যযুগীয় সাহিত্যে, তা যুগান্তকারী। পদাবলীর চণ্ডীদাসের কল্পনা সঞ্জাত রাধাকৃষ্ণ প্রেম কথার এক অভিনব ভাবপর্যায় হচ্ছে নিবেদন। এই পর্যায়ের স্রষ্টাও তিনি, শ্রেষ্ঠ রূপকারও তিনি। বিদ্যাপতির প্রার্থনার পদাবলিতে ছিল কবির নিজের ব্যক্তি জীবনের প্রার্থনা, ব্যক্তি কবির যাতনা, ব্যক্তি কবির দীর্ঘ জীবনের অভিজ্ঞতার ভার সমস্ত কিছুকে সমর্পণ করবার জন্য বিদ্যাপতি প্রার্থনার পদাবলীর পরিকল্পনা করেছিলেন। অন্যদিকে চণ্ডীদাসের নিবেদন রাধারই প্রণতি, রাধারই আত্মসমর্পণ। এই পর্যায়ের পদাবলিতে রাধা ও চণ্ডীদাস কখনো কখনো ভাবের আবেগে, উপলব্ধির অভিন্নতায় একত্ব প্রাপ্ত হন। অর্থাৎ কবি এবং কবির চরিত্র, পোয়েটিক পার্সোনা, এই দুটি অভিন্ন হয়ে গিয়ে চণ্ডীদাসের নিবেদন ও রাধার নিবেদনের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি ইত্যাদি পদপাঠের অন্তে অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু লিখেছেন, চণ্ডীদাসের মতো পবিত্র আত্মসমর্পণ বৈষ্ণব সাহিত্যে আর কোথাও নাই। মহাজন শব্দের অর্থ যদি হয় সিদ্ধ চরিত্র, তবে চণ্ডীদাস কথাই একমাত্র মহাজন গীতি। বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কৃত পুঁথির শরীর খণ্ডিতভাবে শেষ হয়েছিল রাধার বিরহে। পদকর্তা চণ্ডীদাসের বিভিন্ন পদপর্যায় জুড়ে ছড়িয়ে রয়েছে বিরহের কথা, বিপ্রলম্ভের ভাবৈশ্বর্য। অর্থাৎ তার রাধা তার প্রেমজীবনের উন্মোচনের যে পর্বেই থাকুন না কেন, সর্বত্রই কৃষ্ণকে তার সম্পূর্ণরূপে পাওয়া হলো না, পেয়েও সেই পাওয়াকে অক্ষয় করে রাখা গেল না। এক চিরায়ত মিলনের আদর্শ নিয়ে, উচ্চ আধ্যাত্মিক আদর্শ নিয়ে পদাবলীর চণ্ডীদাসের রাধা পরিকল্পিত হয়েছিল। যে কারণে চণ্ডীদাস যে পদেরই পরিকল্পনা করুন না কেন, যে পর্যায়েই তিনি কবিতা লিখুন না কেন, সর্বত্র জুড়ে ছিল বিপ্রলম্ভের সুর বা বিচ্ছেদের সুর। তার কৃষ্ণ যতটা দেহ বিচ্ছেদ নিয়ে ভাবিত, ঠিক ততটাই বিচ্ছেদের আত্মিক অপূর্ণতায় কাতর রাধারানী। তাই চণ্ডীদাসের মিলন ও রসদগারের চরিত্র দার্শনিকতা ও কাব্যগুণে অনন্য। চণ্ডীদাসের কবিতায় মিলন ও রসদগারের মধ্যেও মিশে থাকে বিরহেরই বেদনারস। তার কারণ, চণ্ডীদাস রাধাকে এক উচ্চ মিলনের আদর্শে তৈরি করেছেন। শুধুমাত্র দেহ মিলন তাকে পরিতৃপ্ত করতে পারছে না, কেননা তা ক্ষণিকের, কেননা তা খণ্ডিত। বিরহকে নানা স্তর থেকে দেখেছেন বলে পদাবলিকার চণ্ডীদাস মিলন ও মিলনের সুখস্মৃতি বা রসদগারের নশ্বরতার কথাই বলেছেন কবিতায়। রসদগার মানে হলো মিলনের স্মৃতির প্রকাশ, অর্থাৎ মিলনের কাব্যিক স্মৃতিকথা যাকে বলি আমরা, সেই কাব্যিক মিলনের স্মৃতিকথাই বৈষ্ণব পদ সাহিত্যের ধারায় রসদগার বা রসোল্লাস বা ভাবোল্লাস নামে পরিচিত। চণ্ডীদাসের কলমে মিলনের কবিতা বিরল, কেননা মিলন যেটা দেহ মিলন, যা পদাবলীর বিশেষভাবে আস্বাদ্য অংশ, সেটিকে চণ্ডীদাস ক্ষণিকের মনে করেন নশ্বর। বিরহের বিচ্ছিন্নতায় বিরলে বসে তার রাধা বরং স্মরণ করেছেন মিলনের ক্ষণিক সুখস্মৃতি। স্বাভাবিকভাবেই বোঝা যায় এই সুখস্মৃতির মধ্যে জড়িয়ে আছে তার তাৎকালিক বিরহের উপলব্ধিও। রসদগারের অনেক পদের রচয়িতা হিসেবে চণ্ডীদাস ও জ্ঞানদাস উভয়েরই দাবি রয়েছে। এমন অনেক পদ রয়েছে যাতে আমরা চণ্ডীদাসের নামের উল্লেখ দেখতে পাই, আবার এই একই পদ অন্য কোনো সংকলন গ্রন্থে জ্ঞানদাসের নামের সঙ্গে যুক্ত হয়ে পরিবেশিত হয়েছে। কিন্তু কিছু পদ রয়েছে যেগুলো সন্দেহাতীতভাবে চণ্ডীদাসের। তেমনই একটি রসদগারের পদ হলো, এমন পীড়িতি কভু দেখি নাই শুনি, নিমিখে মানয়ে যুগ করে দূর মানি। পদটিতে মিলনের নিবিড় প্রেমাবেশকে অনন্ত উপলব্ধির কাব্যিক পটে স্থাপন করা হয়েছে। এই জাতীয় কবিত্ব, এই অনন্ত এবং পরমের স্পষ্ট প্রত্যক্ষ ব্যঞ্জনা মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায়, সে পদাবলী হোক কিংবা মঙ্গল কাব্য, কোনোখানেই বিশেষ চোখে পড়ে না। সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাসকে নিয়ে
যে জটিল সমস্যাই থাকুক না কেন, অর্থাৎ চণ্ডীদাস যতজনই হয়ে থাকুন না কেন, চণ্ডীদাস নামটির সঙ্গে রাধার নাম অচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে গেছে। রাধাকে কেন্দ্র করেই পদকর্তা চণ্ডীদাসেরও প্রতিষ্ঠা এবং পূর্ণতা। বড়ু চণ্ডীদাসের সঙ্গে পদকার চণ্ডীদাসের পার্থক্য নির্ণয় করার সহজ পদ্ধতি রাধাকে অবলম্বন করি। প্রথমোক্ত কবির অর্থাৎ বড়ু চণ্ডীদাসের রাধায় দেখা যায় দেহ চাঞ্চল্য। বড়ু চণ্ডীদাসের রাধা বয়ঃসন্ধির পর্ব থেকে বিরহের পর্ব পর্যন্ত সর্বত্রই তার দেহ এবং দেহের দাবির সম্পর্কে সচেতন। কিন্তু শেষোক্ত কবি অর্থাৎ আমাদের আলোচ্য পদকর্তা চণ্ডীদাস, তার যে সৃষ্ট রাধা প্রেমে, সমর্পণে ও দুঃখ তপস্যায় যোগিনী সদৃশা। আবার পদাবলী রচয়িতা চণ্ডীদাস যেন তার সৃষ্ট রাধার অভিন্ন সত্তা। কখনো বা তিনি রাধার মরমী সুহৃদ, সমাজের নিপীড়নে দুজনেই খেদ করেন। প্রেমই চণ্ডীদাসের রাধার সত্তা ও সর্বস্ব। উত্তরকালে শ্রীচৈতন্য সম্ভবত এই প্রেমোৎকর্ষের কারণেই চণ্ডীদাসের পদাবলী আস্বাদন করতেন তার গভীর অধ্যাত্ম চেতনার অন্তঃস্থল থেকে। গৃহগত মূল্য চেতনার বন্দিদশা থেকে প্রেমের সাধনে রাধার উত্তরণ, কবিত্বের দিক থেকে বৈষ্ণব পদসাহিত্যে পদকর্তা চণ্ডীদাসের অবদান এই কাহিনী ধারাতেই। অর্থাৎ তার সূত্র হচ্ছে গৃহগত মূল্য চেতনা থেকে, যাকে পদাবলীতে তিনি বলেছেন আর্যপথ, কখনো বলেছেন সমাজ কপাট, সমাজ যেখানে বন্দি করে রাখে একজন উন্মুক্ত হৃদয় সম্পন্ন নারীকে, সেই বন্দিত্ব থেকে মানসিক স্তরে প্রেমের শক্তিতে মুক্তি পাচ্ছেন চণ্ডীদাসের রাধা। চণ্ডীদাসের রাধা শুধুমাত্র বৈষ্ণব পদপর্যায়ের বিভাজনগুলি অনুসরণ করেই বিবর্তিত হন না। চণ্ডীদাস তাকে বিবর্তিত করেন তার মনের ধরনের উপলব্ধির গভীর চেতনার প্রকাশের মধ্যে দিয়ে। সেই উপলব্ধি পরিবর্তিত হয় জীবনের অভিজ্ঞতা, প্রেমের সাধনার মধ্যে দিয়ে নতুন আলোকে রাধার সামনে মিলনের এবং রসদগারের নতুন নতুন ছবি তৈরি করে দিতে থাকে। এখানেই রাধার সঙ্গে কবিরও আত্মিক যোগ, যা ধরা পড়েছে তার পদসমূহের ভণিতা অংশে। মধ্যযুগের কবিতায় বা পদাবলিতে তো বটেই, সর্বত্র সমস্ত কবিতাতেই কবিতার শেষে, ঠিক শেষ হবার আগের অংশে কবির নাম সংযুক্ত পদের প্রয়োগ আমরা লক্ষ্য করতে পারি। এই রকম প্রয়োগকে বলা হয় ভণিতা। এই অংশটি বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বৈষ্ণব পদাবলীতে এই ভণিতা অংশের সূত্রে কবিরা নিজেদের তাত্ত্বিক অবস্থানের কথা জানান, নিজেদের সাধন ভাবনা, কোন দৃষ্টিকোণ থেকে তিনি রাধাকৃষ্ণ প্রেম কাহিনীকে দেখছেন, সেটাও তিনি ব্যক্ত করেন এই পদাবলীর উপান্তে এসে ভণিতা অংশে। পদকর্তা চণ্ডীদাসের ভণিতা প্রীতি তত্ত্বের আকর। নারী পুরুষের প্রণয় অর্থে সংস্কৃতে প্রীতি শব্দের ব্যবহার দেখা যায়। ভাষাতত্ত্বের জ্ঞানের সুবাদে আমরা জানি যে মধ্যযুগের বাংলায় স্বরভক্তির বিশেষ প্রতাপ রয়েছে, অর্থাৎ যা কিছু সংযুক্ত ব্যঞ্জন, সেই সংযুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনি প্রবেশ করিয়ে তাকে কবিতার উপযোগী এবং মানুষের কথোপকথনের উপযোগী করে তোলার একটা স্বতঃস্ফূর্ত ভাষিক প্রচেষ্টাকে আমরা স্বরভক্তি বলি, এবং সেই প্রচেষ্টা মধ্যযুগের বাংলায় খুব গভীরভাবে দেখতে পাওয়া যায়। স্বরভক্তির ফলে মধ্যযুগের বাংলায় এই প্রীতি শব্দ পীড়িতিতে রূপান্তরিত হয়েছে। পদকর্তা চণ্ডীদাস যে সহজিয়া চণ্ডীদাস থেকে বা দীনচণ্ডীদাস থেকে পৃথক, তা এই ভণিতার সাক্ষী বুঝতে পারা যায়। পদাবলীর চণ্ডীদাসের পদে পদে এই ভণিতার প্রয়োগ লক্ষ্য করা যায় এবং এই ভণিতাগুলি অত্যন্ত উজ্জ্বল। চণ্ডীদাসের নিজস্ব দৃষ্টিতে এগুলি আলোকিত হয়ে আছে এবং চণ্ডীদাস প্রায়শই রাধার সঙ্গে সখিত্বের সম্পর্কে ছোট ছোট মন্তব্যের সুক্তি ভেঙে নানা রকম সাহিত্যিক মুক্ত আমাদের পরিবেশন করেছেন। অন্যদিকে সহজিয়া চণ্ডীদাস ও দীনচণ্ডীদাসের ভণিতা তুলনায় অনুজ্জ্বল এবং বেশ প্রথাগত। সখী সম্বোধন করে রচিত পদগুলিতে চণ্ডীদাস নিজেই হয়ে উঠেছেন রাধাকৃষ্ণ প্রেম কাহিনীর চরিত্র। অর্থাৎ তিনি রাধাকে যখন সখী বলে সম্বোধন করে কোনো একটি মন্তব্য করছেন, কোনো একটি পথের সন্ধান দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনিও যুক্ত হয়ে যাচ্ছেন এই ভাগবতীয় কাহিনীর মধ্যে তার সাধনের শক্তিতে এবং তার থেকেও বেশি তার কবিত্বের অনুরাগে। তাও ধরা পড়েছে তার পদাবলীর ভণিতার মধ্যেই।
তাতে পদের বিষয়বস্তু উপসংহারে এসে নতুন দৃষ্টিকোণে আলোকিত এবং অভিনব হয়ে উঠেছে। পদকর্তা চণ্ডীদাস মধ্যযুগের খাঁটি বাঙালি কবি এবং বাংলা কবি ভাষারও তিনিই আবিষ্কর্তা। প্রেমের আবেগকে সহজ সরল পল্লী জীবনের স্পর্শসিক্ত করে প্রকাশ দিয়ে চণ্ডীদাস যেন বাঙালি মনের ভাষাকেও আকার দিয়েছিলেন। অর্থাৎ বাঙালি তার অনুভূতিকে ভাষার দলিলে বুঝতে শুরু করেছিলেন যেন চণ্ডীদাসেরই নির্দেশনাতে। চণ্ডীদাসই যেন বাঙালির মনের সূক্ষ্ম আবেগগুলিকে নতুন নতুন ভাষার যোজনা করে চিনিয়ে দিয়েছিলেন। কবি ব্যবহৃত শব্দ ও শব্দগুচ্ছ এতই অমোঘ যে আজও ভালোবাসা ও আর্তির প্রকাশে সেগুলি সমান কার্যকরী। চণ্ডীদাসের ভাষার সৌন্দর্য সরলতায়, জয়দেবের মতো বাইরের ধ্বনির গৌরব বা শুধুমাত্র শব্দের মেঘডম্বরের ওপর তার নির্ভরতা নয়। চণ্ডীদাসের পদাবলিতে সাদামাঠা শব্দের প্রয়োগ যৌথমানের গভীর থেকে উঠে আসে কবিতার আঙিনায়। অর্থাৎ বাঙালি তার নিজেকে, তার সামূহিক চেতনাকে যেন নতুন আলোয় দেখতে পায় চণ্ডীদাসের পদাবলির ভাষায়। ত্রিপদী ও পয়ারের আন্তরিক গাঁথুনিতে অনুচ্চকিত শব্দের বিন্যাসেই চণ্ডীদাসের পদাবলির শৈলীগত লক্ষণগুলি প্রকাশিত হয়েছে। তার কবিতার ছন্দে স্বতঃস্ফূর্তভাবেই পল্লীর সরল বাঁশির সুর মিশে যায় রাখালিয়ার রাধাকৃষ্ণ প্রেমকথার সঙ্গে। যারা এই বিষয়ে গভীর কিছু অনুসন্ধান করতে চান এবং এই বিষয়ে আরো বেশি তথ্য এবং আরো কিছু পদের সঙ্গে পরিচিত হতে চান, তাদের জন্য একটি সহায়ক গ্রন্থপঞ্জিও দেওয়া থাকলো।